আজকের আলোচনা ইরান ইসরায়েল সংঘাত নিয়ে। মানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো কয়েক দশকের যে ছায়াযুদ্ধ চলছিল সেটা জুন 2025-এ এসে একেবারে সরাসরি যুদ্ধে মন নিল কিভাবে। হ্যাঁ, মানে বিষয়টা হঠাৎ করেই যেন সামনে চলে এলো। আমাদের হাতে যে তথ্য আছে সেটার ভিত্তিতেই আমরা এর পেছনের কারণ, ঘটনাগুলো আর এখনকার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করব। সত্যিই তো এতদিন ধরে চলা একটা গোপন লড়াই এভাবে প্রকাশ্যে চলে আসাটা বেশ অভাবনীয়। ঠিক তাই। দেখুন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে যে শত্রুতা, সেটা তো চলছিলই। হুম কিন্তু এতদিন ছিল মূলত প্রক্সি যুদ্ধ। হুম মানে হিজবুল্লাহ বা হামাসকে ব্যবহার করে লড়াই। হ্যাঁ, আর কিছু গোপন অভিযানও তো ছিল, তাই না? অবশ্যই গোপন অভিযান, যেমন ধরুন স্টাক্সনেট অ্যাটাক হুম। বা ইরানের বিজ্ঞানীদের হত্যা। কিন্তু সেই পরোক্ষ সংঘাতের সময় পেরিয়ে এখন আমরা সরাসরি হামলার যুগে ঢুকে পড়েছি। উত্তেজনা তো বেশ কিছুদিন ধরেই বাড়ছিল, তাই না? অক্টোবর 2023-র হামাস হামলা, তারপর গাজা যুদ্ধ, হ্যাঁ, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছিল। এরপর এপ্রিল 2024-এ দামেস্কে ইরানি কনসুলেটে হামলাটা হলো। সেখানে তো আইআরজিসির বেশ বড় মাপের কমান্ডাররা মারা যান। ঠিক। আর তার জবাবে ইরান যে প্রায় ৩০০ ড্রোন আর মিসাইল ছুড়ল। হ্যাঁ, সেটাও কিন্তু একটা বড় ঘটনা ছিল, যদিও বেশিরভাগই রুখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সরাসরি সংঘাতের একটা স্পষ্ট ইঙ্গিত তো ছিলই। এরপর অক্টোবর 2024-এ ইরানের ট্রু প্রমিস 2 হামলা। সেখানে তো প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে। যদিও ক্ষতি কম হয়েছিল, কিন্তু এর পাল্টা জবাবও ইসরায়েল দিয়েছিল অক্টোবরের শেষেই, ইরানের মিসাইল তৈরির কেন্দ্রে হামলা করে। কিন্তু জুন 2025-এর ঘটনা, সেটা পুরো খেলাটাই পাল্টে দিল মনে হচ্ছে। একদম। ১৩ই জুনের অপারেশন রাইজিং লায়নের কথাই তো বলছেন। হ্যাঁ, ইসরায়েলের দিক থেকে ইরানের ওপর এটাই বোধহয় সবচেয়ে বড় সরাসরি হামলা। নিঃসন্দেহে। এই হামলায় নাতানজাজ আর ফোর্ডো, ইরানের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র, সেগুলো টার্গেট ছিল। শুধু তাই নয়, না, তেহরানের কাছে কিছু সামরিক ঘাঁটিও। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী আর আইআরজিসির শীর্ষ নেতাও এই হামলায় নিহত হন। আচ্ছা, তাহলে তো তেহরানের সাংঘাতিক আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা। অবিশ্বাস। পারমাণবিক কেন্দ্রে হামলা মানে তো পরিস্থিতি অন্য মাত্রায় চলে যাওয়া। আর ইরানও তো বসে থাকেনি, এর প্রতিক্রিয়াও তো খুব দ্রুত এলো। মাত্র দুদিন পর ১৫ই জুন ইরান আর ইয়েমেনের হুথিরা একসাথে মিলে পাল্টা হামলা চালালো। এবার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের মূল ভূখণ্ড। হ্যাঁ, তেল আভিভ, বাতিয়াম, রেহোভতের মতো শহরগুলো। আর সবচেয়ে দুঃখের বিষয় হল এতে শিশুসহ অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। অন্তত ২৪ জন নিহত, শতাধিক আহত। এটা তো ভয়াবহ একটা মানবিক সংকটও তৈরি করেছে নিশ্চয়ই। ভীষণ। তেহরান থেকে প্রায় লাখখানেক মানুষ ভয়ে পালিয়েছে। জ্বালানি সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলেও ব্যাপক হতাহতের খবর, অনেক বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল কি করছে? তাদের প্রতিক্রিয়া কেমন? জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, এরা সবাই তো উত্তেজনা কমানোর কথাই বলছে। কিন্তু সবার অবস্থান ঠিক একরকম নয়। যেমন, একটু খুলে বলবেন? যেমন ধরুন G7 দেশগুলো, তারা হামলার সমালোচনা করছে ঠিকই, কিন্তু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলছে। সেটাকে সমর্থন করছে না। সরাসরি সমর্থন করেনি। আবার দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তারা ইরানের নিঃশর্ত আত্মসমর্থন চাইছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ায়নি এখনো, যদিও নৌবাহিনী মোতায়েন করেছে। আর নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি তো প্রকাশ্যে ইরানের শাসন ব্যবস্থা বদলের ডাক দিচ্ছেন, এমনকি সর্বোচ্চ নেতা খামেনিকে টার্গেট করারও ইঙ্গিত দিচ্ছেন। এই ধরনের কথাবার্তা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। তার মানে পরিস্থিতি শুধু জটিল নয়, রীতিমতো বিস্ফোরণ মুখ। এর প্রভাবটা কি শুধু এই দুই দেশের মধ্যে থাকবে, নাকি আরও ছড়ানোর আশঙ্কা আছে? আশঙ্কা তো সেটাই। প্রথমত, এই লড়াই লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো দেশগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব বেশি, কারণ সেখানে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো সক্রিয়। আর তেমনটা হলে তো? হ্যাঁ, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের ধাক্কা আসতে পারে। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো এই হামলায় কিছুটা ধাক্কা খেয়েছে, কিন্তু এরপর তারা আরও আগ্রাসী হবে কিনা বা আলোচনার রাস্তা কতটা খোলা থাকবে, সেটা নিয়েও সন্দেহ আছে।
হুম। তৃতীয়ত, মানবিক সংকট তো আমরা দেখতেই পাচ্ছি। আর সবচেয়ে বড় ঝুঁকি হল নেতাদের এই আক্রমণাত্মক কথাবার্তা আর সামরিক শক্তি প্রদর্শন। শেষে না যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো বড় শক্তিগুলোকে এই সংঘাতে টেনে আনে। সুতরাং আমরা দেখলাম কিভাবে কয়েক দশকের একটা ছায়া যুদ্ধ, একটা পরোক্ষ লড়াই জুন 2025-এ এসে একেবারে সরাসরি মারাত্মক একটা যুদ্ধে পরিণত হলো। হ্যাঁ, ব্যালিস্টিক মিসাইল, বিমান হামলা, সাইবার অপারেশন এসবের ব্যবহার সংঘাতটাকে একটা নতুন আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে, পারমাণবিক নিরাপত্তায় আর পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর। আর এই পরিস্থিতিটা শুধু ওই দুটো দেশের বিষয় নয়, এর আঁচ কিন্তু পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কূটনৈতিক চেষ্টা চলছে ঠিকই উত্তেজনা কমানোর জন্য, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি কোনোভাবেই তাৎক্ষণিক উত্তেজনা কমেও আসে, এই যে নেতাদের মুখে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো চূড়ান্ত লক্ষ্যের কথা শুনছি, হ্যাঁ, এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? ঠিক, এর দীর্ঘমেয়াদী এবং হয়তো অপ্রত্যাশিত পরিণতি কি হতে পারে? এই সংঘাত ভবিষ্যতে আর কোন দিকে মোড় নেবে বা আরও বিধ্বংসী কোনো রূপ নেবে কিনা, এটা নিয়ে কিন্তু ভাবনার যথেষ্ট কারণ আছে।